হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনাল ফাইট সাস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বেসিক্যালি আজকে আমাদের জেনারেল ম্যাথের উপর ফার্স্ট ক্লাস। এখন সাস্ট ভর্তি পরীক্ষায় বিগত বছরে জেনারেল ম্যাথ থেকে কী ধরনের প্রশ্ন আসছে ওই জিনিসটা আগে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর এই বেসিকগুলা মানে এই যে বিগত বছরের ভর্তি পরীক্ষার মধ্যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলো পড়ার জন্য তো আসলে আমাদের কিছু পরিমাণ বেসিক জানা দরকার, তাই না? এই যে বেসিকগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব আর কি। ঠিক আছে, সো চলো আজকের ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল জেনারেল ম্যাথ যে সিলেবাসটা আছে জেনারেল ম্যাথের, এই জেনারেল ম্যাথের উপর বিগত বছরগুলোতে মেনলি এই টপিকগুলোর উপরই ম্যাক্সিমাম প্রশ্ন আসে আর কি। যেরকম ফার্স্ট অফ অল এখানে আছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। বীজগাণিতিক রাশির মধ্যে উৎপাদকের বিশ্লেষণ আছে, আবার বীজগাণিতিক রাশির মান নির্ণয় করাও আছে আর কি। কিন্তু উৎপাদকের বিশ্লেষণ থেকে বিগত বছরগুলোর মধ্যে অতিরিক্ত বেশি পরিমাণ প্রশ্ন আসছে আর কি। এই জন্য উৎপাদকের বিশ্লেষণটা আমরা ভালোভাবে শিখবো আর কি। এই জন্য উৎপাদকের বিশ্লেষণের উপর আমি 3 স্টার দিয়ে দিলাম। সিমিলারভাবে সূচক এবং লগারিদম থেকেও কিন্তু প্রশ্ন আসে। সূচক এবং লগারিদমকে আমি 3 স্টার দিলাম। সূচক এবং লগারিদম থেকে বিগত বছরগুলোতে মানে রেগুলারই প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, পরের টপিকটা মূলত সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান, একঘাত সমীকরণ সমাধান, ত্রিঘাত সমীকরণ সমাধান, যত প্রকার সমীকরণের সমাধান রিলেটেড টপিক আছে সবগুলো মূলত সাস্ট ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর কি। এই জন্য সমীকরণ সমাধান রিলেটেড যে টপিকটা আছে ওইটা আমরা ধীরে ধীরে দেখবো আর কি ইনশাল্লাহ। এরপর টপিকটা মূলত ধারা থেকে আসলে সাস্ট ভর্তি পরীক্ষার মধ্যে একটা কোয়েশ্চেন তুমি পাবা, এটা ফরজ। এটা থেকে আসলে সবসময় প্রশ্ন আসে আর কি। এই জন্য ধারার টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর যে টপিকগুলো আছে এখানে মূলত ফার্স্ট অফ অল এখানে আছে আবার ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতির মধ্যে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে। ত্রিকোণমিতি পড়ার জন্য তোমাদের অনেকগুলো বেসিক জানা থাকার দরকার পড়তে পারে, কারণ তোমরা প্রায় 2 বছর যাবৎ জেনারেল ম্যাথ সংক্রান্ত কোনো টপিকই আসলে পড়ো নাই বললেই চলে। ঠিক আছে, এখন ত্রিকোণমিতির উপর আমরা মূলত বেসিক যতটুকু দরকার ততটুকু দেখবো ইনশাল্লাহ। পরে আছে পরিমিতি। পরিমিতি থেকে আসলে আহামরি এত বেশি প্রশ্ন আসে না, তবে মাঝে মধ্যে আসলে দেয় আর কি। এই জন্য পরিমিতি টপিকটাও আমি এখানে রেখে দিয়েছি আর কি। ঠিক আছে, এরপরে আছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে আসলে বিগত বছরগুলোর মধ্যে হাইস্ট তুমি একটা অথবা 2টা প্রশ্ন পাবা আর কি, এর বেশি প্রশ্ন আসলে আসে না। তাও পরিসংখ্যানের যতটুকু বেসিক দরকার কী কী রিলেটেড টপিক আসলে আসতে পারে ওই রিলেটেড টপিকগুলো মূলত আমরা দেখব। আরেকটা আছে মূলত এক্সট্রা র্যান্ডম টপিক। এটা আসলে যে কোনো কিছু থেকে আসতে পারে, এটা আসলে বলার মানে সঠিকভাবে আসলে কেউ বলতে পারবো না আর কি। অসমাত্রা বাস্তব সংখ্যা থেকে আসতে পারে, জটিল সংখ্যার সামথিং বেসিক থেকে আসতে পারে, বহুপদীর সামথিং বেসিক থেকে আসতে পারে, যে কোনো কিছুই আসতে পারে আর কি। কারণ এই র্যান্ডম টপিকের মধ্যে যে টপিকগুলোর আমার কাছে মনে হয় যে বিগত বছরগুলোর মধ্যে আসছে, আবার এই বছরও আসতে পারে, ওই রিলেটেড টপিকগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করবো শেষের দিকে। ঠিক আছে, সো এই যে রোড ম্যাপটা আমি দিলাম, এই রোড ম্যাপ থেকেই মূলত বিগত বছরগুলোতে মূলত শাস্ত্রের ভর্তি পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসছে। আমরা মূলত এই টপিকগুলোই এই কোর্সের মধ্যে কভার করব। ঠিক আছে, কারণ এই টপিকগুলো বোঝার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ কিছু বেসিক জানার থাকা দরকার, ঠিক না? তো আজকে মূলত আমরা এই বেসিকগুলোই জানবো। ঠিক আছে, সো আজকে বেসিক ক্লাসগুলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যে টপিকটা আছে এটা মূলত অপারেটর। অপারেটর মানে কি? অপারেটর মানে যে অপারেট করে, মানে যে কোনো একটা কাজ করে। যেরকম আমি টিচার, আমি আজকে তোমাদের পড়াচ্ছি, তোমরা আজকে স্টুডেন্ট, তোমরা পড়ছো। আমি একটা অপারেটর, তুমি নিজে একটা অপারেটর। তোমার কাজ পড়াশোনা করা, আমার কাজ পড়ানো। সিমিলারভাবে জেনারেল ম্যাথের মধ্যে কিছু পরিমাণ অপারেটর থাকে যেগুলোর আসলে স্পেসিফিকভাবে কিছু কাজ থাকে। যেরকম আমি যদি স্পেসিফিকভাবে বলি, আমরা তো আসলে সবাই প্লাস জিনিসটাকে এটাও জানি। প্লাস মূলত কী করে? 2 বা ততোধিক সংখ্যার যোগফল নির্ণয় করে। সিমিলারভাবে আমরা জানি মাইনাস সংখ্যাটা আসলে কী করে? 2 বা ততোধিক রাশির বা 2 বা ততোধিক সংখ্যার বিয়োগফল নির্দেশ করে বা বিয়োগফল নির্ণয় করে। আবার আমরা জানি ইনটু বা গুণ কী করে? 2 বা ততোধিক পদের বা 2 বা ততোধিক সংখ্যার গুণফল নির্দেশ করে বা গুণফল নির্ণয় করে। সিমিলারভাবে ভাগ নামক যে অপারেটর আছে, এই ভাগ কী করে? 2টা সংখ্যাকে ভাগ করে। ঠিক আছে, অপারেটর জিনিসটাকে আশা করি সবাই বুঝতে পারছো। অপারেটর মানে কি? যে অপারেট করে। কারণ অপারেটরটা আসলে অনেক ধরনের হইতে পারে। 2 বা ততোধিক রাশির যোগফল নির্ণয়ের জন্য একটা অপারেটর আমরা ইউজ করি, বিয়োগফল নির্ণয়ের জন্য আরেকটা অপারেটর ইউজ করি, সিমিলারভাবে গুণ করার জন্য একটা অপারেটর ইউজ করি, আবার ভাগ করার জন্য আরেকটা অপারেটর ইউজ করি। ঠিক আছে, অপারেটর জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। সো চলো আমরা নতুন আরেকটা টপিকে চলে যাই। এরপরে যে টপিকটা আছে সেটা মূলত সহগ এবং সূচক।
সহগ জিনিসটা কি, সূচক জিনিসটা কি, এটা আসলে আমাদের আগে ধীরে ধীরে বোঝা লাগবে আর কি। এখন আমরা তো আসলে ইংরেজি 26টা বর্ণমালা সবাই জানি। সাপোজ আমি একটা বর্ণ ধরে নিলাম এক্স। এখন সবসময় কি জেনারেল ম্যাথ বা ম্যাথমেটিক্যাল যত প্রকার ইকুয়েশন আছে সবগুলোর মধ্যে কি শুধু এক্স নর্মালি এক্স আকারেই থাকে? এর সাথে কিন্তু কোনো কিছু গুণ আকারে থাকতে পারে, আবার এক্সের ওপর কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, শুধু কি এক্স থাকবে ব্যাপারটা এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যদি চিন্তা করি এর সাথে কিন্তু গুণাকারে কোনো কিছু থাকতে পারে, আবার এর ওপর কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, সবসময় মনে রাখবা কোনো একটা চলক বলতে পারো, একটা ধ্রুবক বলতে পারো, যে কোনো কিছু একটা ইংরেজি বর্ণমালা, এর সাথে গুণ আকারে যা থাকবে তাকে মূলত বলে সহগ। আমি আবার বলতেছি, কোনো একটা ইংরেজি বর্ণমালা যার সহগ আমরা বের করতে চাই, ওইটার সাথে গুণ আকারে যা কিছু থাকবে তাকেই তার কি বলে? সহগ বলে। যদি স্পেসিফিকভাবে কিছু উদাহরণ দেই, আমি যদি লিখলাম যে এ বি সি, আমি যদি বলি যে সি এর সহগ কত, তোমরা কি বলবা? যে সি এর সাথে এ এবং বি গুণ আকারে আছে। সি এর সাথে এ এবং বি কি আকারে আছে? গুণ আকারে। যেহেতু সি এর সাথে এ এবং বি গুণ আকারে আছে, সেহেতু আমি বলতে পারি সি এর সহগ এ এবং বি, এ বি আর কি। ঠিক আছে, আবার আমি যদি লিখি যে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, আমি যদি বলি যে এখানে যে ওয়াই লিখলাম, ওয়াই এর সহগ কত, তোমরা কি বলবা? ওয়াই এর সহগ, ওয়াই এর সাথে গুণাকারে কে কে আছে? ওয়াই এর সাথে গুণাকারে আছে এখানে মাইনাসের এক্স স্কোয়ার। ওয়াই এর সাথে গুণাকারে কে আছে? মাইনাসের এক্স স্কোয়ার। ওয়াই এর সাথে গুণাকারে যা থাকবে তাই মূলত কি? সহগ। ঠিক আছে, আশা করি তোমরা সহগ জিনিসটা কি ভালোভাবে বুঝতে পারছো। এখন চলে যাই আমরা সূচক জিনিসটা কি। এখন সূচক আসলে অলরেডি আমি পরে ফেলছি বলতে পারো। যেরকম আমি তো এক্সের উপর কোন একটা সংখ্যা 3 একটু আগে লিখছিলাম, ঠিক না? এখন আবার কোন একটা সংখ্যা, কোন একটা বর্ণ এক্স, এক্সের উপর পাওয়ার লিখলাম আমি 4। মানে উপরে যেই সংখ্যাটা থাকে কোন একটা ইংরেজি বর্ণমালার উপরে যেই সংখ্যাগুলা থাকে ওই সংখ্যাগুলাকেই মূলত কি বলে? সূচক বলে। আমি আবার বলতেছি, সাপোজ ইংরেজি একটা বর্ণমালা আমি ধরে নিলাম এ। এখন ইংরেজি যে বর্ণমালা আমি এ লিখলাম, এর উপরে যা থাকবে, উপরে যে সংখ্যাগুলো থাকবে তাকে তার কি বলে? সূচক বলে। তাকে তার কি বলে? সূচক। যেমন আমি যদি কিছু উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। যেমন আমি লিখলাম এ, উপরে লিখলাম 4, বি লিখলাম, উপরে লিখলাম 3, এক্স লিখলাম, উপরে লিখলাম -2। এখন আমি তোমাকে যদি বলি যে এ এর সহগ কত, এ এর সূচক কত বা এ এর পাওয়ার কত, সূচকের আসলে স্পেসিফিকভাবে কিছু নাম আছে আর কি, ওইগুলো যদি আমি একটু লিখে দিই। সূচক যেই কথা, ঘাত একই কথা, অথবা তুমি যদি এরকে ইংরেজিতে বলতে চাও তখন এটাকে বলতে পারবা পাওয়ার। মানে আমি স্পেসিফিকভাবে যদি বলি সূচক যেই কথা, ঘাত যেই কথা, পাওয়ার একই কথা। এখন এক একজন এক এক টার্ম ইউজ করে। তুমি ইচ্ছে করলে কোন একটা বর্ণের উপর যা থাকবে ওইটাকে পাওয়ার বলতে পারবা, ওইটাকে ঘাত বলতে পারবা, ওইটাকে সূচক বলতে পারবা। ঠিক আছে, এখন এর সূচক বা এর পাওয়ার কত, এর উপর এখানে সংখ্যাটা কত আছে? এর উপর এখানে সংখ্যা কিন্তু আছে 4। যেহেতু এর উপর সংখ্যা আছে 4, সেহেতু আমি বলতে পারি এ এর ঘাত বা এ এর সূচক বা এ এর পাওয়ার কত? 4। সিমিলারভাবে আমি যদি বলি যে বি এর উপর যে সংখ্যাটা আছে, বি এর উপর সংখ্যা কত আছে এখানে? 3। যেহেতু বি এর উপর সংখ্যা আছে 3, সেহেতু আমি বলতে পারি বি এর পাওয়ার 3। ঠিক আছে, সিমিলারভাবে আমি যদি বলি যে এখানে এক্স এর উপর কত সংখ্যা আছে, এখানে এক্সের উপর সংখ্যা আছে এখানে মূলত -2। যেহেতু এক্সের উপর সংখ্যা আছে -2, সেহেতু আমি বলতে পারি এক্স এর পাওয়ার -2। সহগ এবং সূচক সংক্রান্ত যে টপিকটা, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, সো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। এরপরের যে টপিকটা, এই টপিকটা আসলে রাশি। টপিকটা আসলে কি? রাশি। রাশি মানে কি? রাশি মানে আসলে কিছুই না। আমরা এতক্ষণ পর্যন্ত যেই টপিকগুলো শিখলাম, অপারেটর, সহগ, সূচক, এই সবগুলার একত্রে যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কি আসলে রাশি বলে। যেরকম আমি যদি একটা এক্সপ্লেনেশন লিখি এখানে, যে আমি এখানে লিখলাম x³ + 2x² - 4। এখানে আমি কি কি করলাম দেখো তো। এখানে আমি x লিখলাম, এর উপর একটা পাওয়ার লিখলাম,
এখানে প্লাস চিহ্ন দিলাম মানে এটা কিন্তু একটা অপারেটর, একটু আগে জাস্ট আমি অপারেটর জিনিসটাকে এটা পড়ালাম। সিমিলারভাবে এখানে এক্স লিখলাম, এক্সের উপর পাওয়ার দিলাম 2, আবার সহগ আকারে কত দিলাম 2, আরেকটা অপারেটর ইউজ করলাম, এখানে এক্সট্রা একটা জাস্ট সংখ্যা ইউজ করলাম। মানে কি এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ে আসছি, অপারেটর কি, সহগ কি, সূচক কি, এই সবগুলা যখন কোন একটা বিন্যাস আকারে থাকবে তখন এটাকে আমরা রাশি বলবো, তখন এটাকে আমরা কি বলবো, রাশি। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই তখন তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি লিখি যে 2a কিউব মাইনাসের 9x কিউব প্লাসের 4x স্কোয়ার y, এই পুরোটাকে মূলত আমি একটা রাশি বলতে পারবো। কারণ কি, কারণ এখানে সহগ সংক্রান্ত টার্ম আছে, এখানে সূচক সংক্রান্ত টার্ম আছে, এখানে অপারেটর সংক্রান্ত টার্ম আছে। মানে যেই একটা বিন্যাস বা যে একটা সজ্জার মধ্যে তুমি সহগ পাবা, তুমি সূচক পাবা, তুমি অপারেটর পাবা, ওই যে বিন্যাস, ওই বিন্যাসটাকে তুমি কি বলবা, রাশি। আই হোপ সবাই বুঝতে পারছো রাশি জিনিসটা কি, যেখানে তুমি সহগ, সূচক এবং অপারেটর এই সবগুলোর একটা কম্বিনেশন দেখতে পাবা, ওইটাকেই তুমি কি বলতে পারবা, রাশি বলতে পারবা। ঠিক আছে, সো চলো আমরা নেক্সট টপিক শুরু করি। নেক্সট টপিকটা আসলে পদ সংখ্যা। এখন পদ সংখ্যা শেখার জন্য আসলে আমাদের রাশি জিনিসটা কি এটা ভালোভাবে বোঝা লাগবে। রাশি জিনিসটা কি এটা তো আসলে আমরা ভালোভাবে বুঝছি, ঠিক না? এখন রাশি জিনিসটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তখন রাশি থেকে তুমি কিভাবে পদ সংখ্যা বের করবা ওইটা আসলে আমরা ভালো করে বুঝতে পারবো। যেরকম আমি যদি এখানে একটা রাশি লিখি তখন আমি কি লিখতে পারি, দেখো সাপোজ আমি একটা রাশি লিখলাম 2x স্কোয়ার প্লাস 4x কিউব, ভাগ চিহ্ন দিলাম 3, মাইনাস চিহ্ন দিলাম 9y কিউব প্লাস 4w। ঠিক আছে, আমি এরকম একটা এক্সপ্লেনেশন বা এরকম একটা রাশি লিখলাম। ঠিক আছে, এখন এই রাশিগুলোর মধ্যে তুমি পদ সংখ্যাটা কিভাবে বের করবা, দেখো পদ সংখ্যা বের করার জন্য তুমি কি করবা, যেই যেই অবস্থানে প্লাস চিহ্ন আছে এবং মাইনাস চিহ্ন আছে, কি বলছি আমি, যেই যেই অবস্থানের মধ্যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন আছে ওইগুলোকে তুমি একটু আইডেন্টিফাই করবা। যেরকম এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে তুমি একটু আইডেন্টিফাই করার জন্য আমি একটা রেখা টেনে দিলাম। সিমিলারভাবে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই জন্য এখানে একটা রেখা টেনে দিলাম, আবার এখানে প্লাস চিহ্ন থাকার কারণে এখানে একটা রেখা টেনে দিলাম। ঠিক আছে, এখন এখানে প্লাস চিহ্ন থাকার কারণে রেখা টানলাম, মাইনাস চিহ্ন থাকার কারণে রেখা টানলাম, আবার প্লাস চিহ্ন থাকার কারণে রেখা টানলাম। এই যে রেখাগুলো আমি টানলাম, এই রেখাগুলার আশেপাশে বা এই পাশে অথবা মধ্যবর্তী অবস্থানে যতগুলা আমরা মানে যা কিছু আমরা দেখতে পাবো এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে একটা পদ বলে। যেরকম আমি যদি বলি এই প্লাসের এই পাশে কি আছে 2x স্কোয়ার, এই জন্য আমি 2x স্কোয়ারকে একটা পদ বলতে পারবো। সিমিলারভাবে এই যে একটা মানে এই যে একটা রেখা এবং এই আরেকটা রেখা, এই দুইটা রেখার মাঝখানে কে অবস্থান করতেছে 4x কিউব ভাগ 3, এই যে টার্মটা, এই টার্মটাকে আমি আরেকটা পদ বলতে পারবো। আবার যদি বলি আমি যে 9y কিউব, 9y কিউব এটা মূলত দুইটা রেখার মাঝখানে অবস্থান করতেছে না, যেহেতু দুইটা রেখার মাঝখানে অবস্থান করতেছে এই জন্য মূলত 9y কিউব এই টার্মটাকে আমি একটা পদ বলতে পারবো। ঠিক আছে, আবার এখানে প্লাসের বাহিরের দিকে কে অবস্থান করছে, প্লাসের বাহিরের দিকে এখানে অবস্থান করছে মূলত 4w, এই জন্য 4w কে আমি আরেকটা পদ আকারে চিহ্নিত করতে পারবো। এখন আমি তোমাকে যদি বলি যে এই যে রাশিটা আমি লিখলাম এই রাশিটার মধ্যে আসলে পদ সংখ্যা কত, তোমরা কি বলবা যে এখানে একটা পদ আছে, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ। মূলত এখানে এই রাশিটার মধ্যে টোটাল 4টা পদ আছে। এই রাশিটার মধ্যে টোটাল কতটা পদ আছে, 4টা। ঠিক আছে, সো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা একটা রাশি, আমি একটা রাশি লিখে দিব, তোমরা এখানে বলবা যে এই রাশিটার মধ্যে আসলে কতটা পদ আছে। ঠিক আছে, যেমন আমি যদি লিখি এখানে x কিউব মাইনাস 9y টু দি পাওয়ার 4 ভাগ y স্কোয়ার গুণন x প্লাসের 4y কিউব মাইনাস 2, এই যে আমি একটা রাশি লিখলাম এই রাশিটার মধ্যে কতটা পদ আছে তোমরা বলতে পারবা কেউ? কমেন্টে একটু তোমরা জানাতে পারো যে এই রাশিটার মধ্যে আসলে কতটা পদ আছে। যদি আমি এটার আনসারটা করে দিই তখন আসলে দেখো তোমাদের আনসারের সাথে আমার আনসারটা মিলছে কিনা। ঠিক আছে, এখন দেখো তো রাশি বের করার জন্য আমাদের কাজ কি, কোনো একটা পদ সংখ্যা বের করার জন্য আমাদের কাজ কি, কোনো একটা রাশির মধ্যে যেই যেই অবস্থানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন আছে ওইটাকে আইডেন্টিফাই করা আগে। ঠিক আছে,
এখন এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এটাকে আমি আইডেন্টিফাই করলাম, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন কি আমরা আইডেন্টিফাই করব? ভাগ চিহ্ন কিন্তু আমরা আইডেন্টিফাই করব না, কারণ পদ সংখ্যা বের করার জন্য শুধুমাত্র আমরা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এখন আমি এখানে একটা মাইনাস চিহ্ন লিখলাম, মাইনাস চিহ্ন এখানে যেহেতু পাইলাম এই জন্য এখানে একটা রেখা টানলাম, আইডেন্টিফাই করতেছি। আবার এখানে যাওয়ার পরে আমি এখানে একটা কি পাইলাম? প্লাস চিহ্ন, এখানে একটা রেখা টানলাম। আবার এখানে একটা যাওয়ার পরে আমি এখানে একটা কি পাইলাম? মাইনাস চিহ্ন পেলাম। যেহেতু আমি মাইনাস চিহ্ন পেলাম সেহেতু ওই জায়গার মধ্যে আমি একটা কি করলাম? রেখা টানলাম। এখন রেখা টানার পর আমি তোমাদের কি বললাম যে রেখার বাম পাশে ডান পাশে দুইটা রেখার মাঝখানে যেই অংশগুলা থাকবে এই অংশগুলাকে আলাদা আলাদাভাবে আমি কি বলতে পারবো? পদ বলতে পারবো। সেহেতু আমি বলতে পারি এই মাইনাসের এই পাশে আছে একটা পদ, এই রেখা এবং এই রেখা এই দুইটার মাঝখানে যে যতগুলা সহগ সূচক বা বর্ণটর্ণ যা কিছু আছে সবগুলাকে মূলত আমি একটা পদ আকারে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, সিমিলারভাবে এখানকার রেখা এবং এখানকার রেখা এই দুইটার মাঝখানে মূলত এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা আরেকটা পদ আকারে চিন্তা করতে পারবো। আবার এই যে রেখাটা আছে এই রেখার ডান পাশে যে অংশটা আছে এই অংশটাকে আসলে আমরা আরেকটা পদ আকারে চিন্তা করতে পারবো। ঠিক আছে, সো দেখো এখানে কতটা পদ আছে, এইটা একটা পদ, এইটা আরেকটা পদ, এইটা আরেকটা পদ, এইটা আরেকটা পদ। আলটিমেটলি এই যে রাশিটা আমি লিখলাম এই রাশির মধ্যে মূলত টোটাল 4টা পদ আছে। কয়টা পদ আছে? 4টা পদ। ঠিক আছে, সো পদ সংখ্যা সংক্রান্ত যত প্রকার টার্ম আছে বেসিক যতটুকু দরকার এগুলো আসলে ক্লাস 6-7 পড়া, কিন্তু তোমরা যেহেতু অনেকদিন যাবত ম্যাথমেটিক্স পড়ো না এই জন্য আসলে এই বেসিকগুলো তোমাদের দেখানো আর কি। কারণ এই বেসিকগুলো তুমি যদি না জানো তখন আসলে হুট করে যদি আমি বলি এটা রাশি, এটা পদ, এটা সমীকরণ, তোমরা বুঝবে কীভাবে? যেহেতু বুঝতে অসুবিধা না হয়, যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য মূলত এই বেসিকগুলো তোমাদের দেওয়া। ঠিক আছে, সো চলো নেক্সট টপিক আমরা শুরু করি। এখানকার যে নেক্সট টপিক এই নেক্সট টপিকটা মূলত চলক এবং ধ্রুবক। এই টপিকটার নাম কি? চলক এবং ধ্রুবক। এই টপিকটা তোমরা 5 স্টার দাও, কারণ এইটা ছাড়া আসলে তুমি কোনো কিছুই বুঝবা না। চলক জিনিসটা কি, ধ্রুবক জিনিসটা কি, আমি একটু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করি। আমরা তো রাশি জিনিসটা কি বা রাশি কি এটা তো আসলে আমরা ভালো করে শিখছি একটু আগে, ঠিক না? এখন আমি যে কোনো একটা রাশি লিখলাম 2x³ + 4 - 9y², এটা একটা রাশি। এই রাশিটাই আমি আবার এখানে লিখতেছি, দেখো 2x³ + 4 - 9y²। ঠিক আছে, এখানে দেখো তো একটু খেয়াল করে আমি যে এখানে x লিখলাম এখানে যে আমি x নামক একটা বর্ণ লিখলাম এটার কি স্পেসিফিক কোনো মান বা স্পেসিফিক কোনো ভ্যালু কি আমরা জানি? সাপোজ x এর মান 2 হইতে পারে, x এর মান 3 হইতে পারে, x এর মান 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। আমরা কিন্তু জানি না x এর মান কত, জানি না। মানে যেই মান বা যেই একটা বর্ণের মান ভেরি করে, মানে এই বর্ণের মানটা যে কোনো কিছু হইতে পারে, চেঞ্জ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যেই বর্ণগুলার মান চেঞ্জ হইতে পারে, চেঞ্জেবল বা যে কোনো মান হইতে পারে, এই যে বর্ণগুলার কথা বললাম আমি, এই বর্ণগুলাকে মূলত চলক বলে। এই বর্ণগুলাকে কি বলে? চলক। যেরকম আমি যদি বলি এখানে y এর কি স্পেসিফিক মান আমি কি বলতে পারবো? বলতে পারবো না। যদি আমার প্রশ্নে বলে দিত যে y = 2 তখন আমি বলতে পারতাম যে y এর মান 2, y এর মান কত? 2। কিন্তু স্পেসিফিকভাবে যেহেতু প্রশ্নে আমার বলা নাই সেহেতু আমি সরাসরি বলতে পারবো না যে y এর মান 2, সরাসরি আমি y এর মান 2 বলতে পারবো না। y এর মান 2 ব্যতীত যে কোনো কিছু সংখ্যা হইতে পারে, 1 হইতে পারে, 10 হইতে পারে, 1 কোটি হইতে পারে, 3 লক্ষ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মানে যেই মানগুলা চেঞ্জ হইতে পারে বা যেই বর্ণের মানগুলা মূলত চেঞ্জ হইতে পারে ওই বর্ণগুলাকে মূলত আমরা চলক বলি। ওই বর্ণগুলাকে কি বলি? চলক। এখন ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে বর্ণগুলো আছে যেরকম কি x, y, z, ইংরেজি বর্ণমালার শেষের দিকের যত প্রকার বর্ণ আছে সবগুলাকে মূলত চলক আকারে প্রকাশ করা হয়। সবগুলাকে কি আকারে প্রকাশ করা হয়? চলক আকারে। যেরকম তুমি কোন একটা সমীকরণ, কোন একটা রাশি জিনিস কি অলরেডি পড়ে ফেলছো, কোন একটা রাশির মধ্যে তুমি যখনই দেখতে পাবা x, এটা মানে একটা চলক, এটা একটা কি? চলক। যখনই তুমি একটা রাশির মধ্যে y দেখতে পাবা তখন তুমি বলতে পারবে এটা একটা কি? চলক। যখনই কোন একটা রাশির মধ্যে তুমি z দেখতে পাবা তখন তুমি বলতে পারবে এটা একটা চলক। চলক জিনিসটা কি ক্লিয়ার সবার?
আশা করি চলক জিনিসটা কি সবাই বুঝতে পারছো। এখন ধ্রুবক জিনিসটা কি, এখন তুমি অলরেডি ধ্রুবক জিনিসটাকে গেস করতে পারতেছো। চলক যদি চেঞ্জ হইতে পারে, চলক যদি চেঞ্জ হইতে পারে মানে যেই মানগুলা চেঞ্জ হয় ওইটারে যদি চলক বলে, তাহলে আমি বলতে পারি না যেইটার মান আসলে কোনো সময় চেঞ্জ হবে না ওইটাকে আমরা কি বলতে পারি, ধ্রুবক। যেমন দেখো এই যে রাশিটা আছে, এই রাশির মধ্যে এক্স এর সহগ কিন্তু তুমি যদি চেঞ্জ না করো, মানে এক্স এর সহগ যদি প্রশ্নে যে প্রশ্ন করবে ও যদি এখানে এক্স এর পরে এক্স এর সহগ আকারে 2 দেয়, তুমি কি 3 লিখতে পারবে প্রশ্নের খাতায়? পরীক্ষার খাতায় কি 3 লিখতে পারবা? লিখতে পারবা না। এখানে যদি যে প্রশ্ন করে বা প্রশ্নকর্তা ও যদি এখানে এ দিয়ে দেয়, তুমি কি এর মান চেঞ্জ করতে পারবা? এখানে যদি প্রশ্নকর্তা 5 দিয়ে দেয়, তুমি কি 5 চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করতে পারবা না। মানে যা পূর্ব নির্ধারিত, যার মান তুমি চেঞ্জ করা মানে চেঞ্জ করতে পারবা না, যেটার মান ফিক্সড করা, ওইটাকে আসলে ধ্রুবক বলে। ওইটাকে কি বলে? ধ্রুবক। যেরকম আমি যদি এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশির ক্ষেত্রে ধ্রুবক কোনগুলো ওইগুলো যদি একটু আইডেন্টিফাই করি, আমি বলতে পারবো এখানকার যে 2 নামক একটা যে কোনো সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো? ধ্রুবক বলতে পারবো। এখানে যে আমি 4 লিখলাম, এই 4 একটা ধ্রুবক। এখানে যে আমি 9 লিখলাম, এই 9 একটা কি? ধ্রুবক। 9 একটা কি? ধ্রুবক। চলক কি, ধ্রুবক কি, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো রাশি আসলে 2 ধরনের আছে। রাশি কয় ধরনের আছে? 2 ধরনের। কি কি? একটা মূলত বহুপদী রাশি, আর এটা কি? বহুপদী নয় এরকম রাশি। রাশি মূলত 2 ধরনের, একটা বহুপদী রাশি আর একটা কি? বহুপদী নয় এরকম রাশি। কিন্তু মজার বিষয় এরকম যে ফার্স্টের ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম আসলে বহুপদী রাশি থেকেই প্রশ্ন আসে। বহুপদী নয় এরকম রাশির সমাধান বা বহুপদী নয় এরকম রাশি আমাদের আসে না আর কি। ঠিক আছে, এখন বহুপদী জিনিসটা কি বা বহুপদী রাশি কি, ওইটা তো আসলে আমাদের একটু ভালোভাবে জানা দরকার, ঠিক না? এখন বহুপদী রাশিটা কি ওইটা আমরা চলো ভালোভাবে জানি। ঠিক আছে, রাশি মূলত বেসিক্যালি 2 প্রকার, একটা বহুপদী আর একটা কি? বহুপদী নয় এরকম রাশি। কারণ বহুপদী রাশি কি এটা তো আসলে আমাদের ভালোভাবে বোঝা লাগবে, ঠিক না? চলো, বহুপদী রাশিটা কি? আমি 2টা সমীকরণ লিখি বা 2টা রাশি লিখি, তুমি একটু দেখো। আমি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এটা লিখলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমি এক্স এর মান লিখলাম, এক্স লিখলাম, ওয়াই লিখলাম, জেড লিখলাম, ওয়াই লিখলাম, সবগুলো কিন্তু চলক, সবগুলো কি? চলক। বহুপদী রাশির ক্ষেত্রে কন্ডিশন 2টা। যে কোনো রাশি বহুপদী হওয়ার কন্ডিশন কয়টা? 2টা। কি কি কন্ডিশন একটু তোমরা লিখে ফেলো। চলকের পাওয়ার বা ঘাত ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। মানে কি? যে কোনো একটা চলক, এখানে তো সবগুলো আমি চলক আকারে লিখলাম, তাই না? চলকের পাওয়ার, এখন পাওয়ার জিনিসটা কি অলরেডি কিন্তু তোমাদের আমি পড়িয়ে ফেলছি। পাওয়ার কি? পাওয়ার কি? উপরে যে টার্মগুলো থাকে বা উপরে যে সংখ্যাগুলো থাকে ওইগুলোকে আমরা কি বলি? পাওয়ার বলি। এখানে মূলত এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 3/2 বা 1.5 বলতে পারি আমি। 2 এটার পাওয়ার 2। আমি তোমাকে কি বলছি? বহুপদী রাশি হওয়ার কন্ডিশন কি? চলকের পাওয়ার ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কি? ভাগ আকারে যেটা থাকে। যেরকম আমি তোমাকে যদি বলি 1/2 এটা একটা ভগ্নাংশ, 3/2 এটা একটা ভগ্নাংশ, 5/2 এটা একটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ আকারে তুমি চলকের পাওয়ারগুলোকে লিখতে পারবে না। যদি চলকের পাওয়ার ভগ্নাংশ থাকে তখন কিন্তু এটা বহুপদী হবে না। কারণ আমি তোমাকে বলে দিচ্ছি এখানে চলকের পাওয়ার ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। চলকের পাওয়ার যদি ভগ্নাংশ থাকে তখন এটা বহুপদী রাশি না। চলকের পাওয়ার যদি ঋণাত্মক থাকে তখন এটা বহুপদী রাশি না। এখন তোমরা আমাকে বলবা এখানে যে আমি একটা রাশি লিখলাম, এই রাশিটা কি বহুপদী রাশি নাকি বহুপদী রাশি না? বলো সবাই দেখি, এটা কি বহুপদী রাশি? এটা কিন্তু জীবনে বহুপদী রাশি না। কারণ কি? কারণ এখানে দেখো, তুমি খেয়াল করলে বুঝতে পারবা যে ওয়াই এর পাওয়ার কত আছে এখানে? 3/2। এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা একটা কি? ভগ্নাংশ। যেহেতু এই যে চলকের পাওয়ার যেহেতু একটা ভগ্নাংশ আছে, এই জন্য আমি এই রাশিটাকে বহুপদী রাশি আকারে
বলতে পারবো না। ঠিক আছে, আমি যদি আরও কয়েকটা উদাহরণ দিই, আমি যদি এখানে লিখতাম যে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর পাওয়ার -2, এটা কি বহুপদী? সবাই বলো তো দেখি, এটা কি বহুপদী নাকি বহুপদী না? উত্তর কি? এটা কখনোই বহুপদী হওয়া সম্ভব না, বহুপদী রাশি হওয়া সম্ভব না। কারণ কি? কারণ এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে এক্স এর পাওয়ার কত আছে এখানে? -1 না? এক্স এর পাওয়ার -1, এক্স এর পাওয়ার কি একটা ঋণাত্মক সংখ্যা? যেহেতু এটা একটা ঋণাত্মক সংখ্যা এখানে দেওয়া আছে এক্স এর পাওয়ার, সেহেতু এখানে যে রাশিটা আমি লিখলাম এই রাশিটাকে আমি বহুপদী রাশি বলতে পারবো না। সিমিলারভাবে আমি যদি এখানে দেখি যে জেড এর পাওয়ার এখানে কত আছে, জেড এর পাওয়ার আছে কিন্তু এখানে -2, এখানে যেহেতু জেড এর পাওয়ার -2 দেওয়া আছে সেহেতু আমি কিন্তু এটাকে বহুপদী রাশি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু যদি এখানে জেড এর পাওয়ার -2 না থেকে এরকম থাকতো +2, আবার এক্স এর পাওয়ার এরকম আছে যে -1 না থেকে যদি +1 থাকতো, তখন কিন্তু এটা বহুপদী রাশি হইতো। তখন এটা কি হইতো? এটা কিন্তু তখন বহুপদী রাশি হইতো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাই, যে এক্সাম্পলটা আসলে ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে, তখন তোমাদের ভালোভাবে বুঝতে পারবা। দেখো একটা প্রশ্ন, কি বললো এখানে? কোনটি বহুপদী রাশি? প্রশ্নটা কি? কোনটি বহুপদী রাশি মানে কি? বহুপদী রাশি হওয়ার কন্ডিশন কি? চেক করি। বহুপদী রাশি হওয়ার কন্ডিশন কি? চলকের পাওয়ার ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। চলকের পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। চেক করো, দেখো আমি যে এখানে একটা লিখলাম, প্রশ্ন লিখলাম, এই প্রশ্নটা কিন্তু দেখো মাওলানা ভাসানী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 14-15 সালে আসছে। ঠিক আছে, এখন দেখো তো প্রথম, আচ্ছা নিচের থেকে আমি খেয়াল করি অপশনগুলো। এখানে এক্স এর পাওয়ার কত? 4, এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ না। ঋণাত্মক সংখ্যা? ঋণাত্মক সংখ্যাও না। আবার এখানে চলকের পাওয়ার কত? 2, এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ না। এটা কি ঋণাত্মক সংখ্যা? ঋণাত্মক সংখ্যা না। এখানে যে আমি এক্স লিখলাম, এই এক্সটা, এই এক্স এর চলকের পাওয়ার কত? 1, চলকের পাওয়ার কত? 1, চলকের পাওয়ার 1 কি এটা ভগ্নাংশ? ভগ্নাংশ না। ঋণাত্মক? ঋণাত্মক না। তাইলে কিন্তু এটা বহুপদী রাশি হইতে পারে, বহুপদী রাশি হইতে পারে। এখন ভর্তি পরীক্ষার মধ্যে ব্যাপারটা কীরকম হয়, এরকম কিছু অপশন থাকে, যে অপশন মানে এরকম কিছু প্রশ্ন থাকে যেই প্রশ্নটার আনসার আসলে 2টা। এখন 2টা অপশনই মূলত মানে 2টা আনসারই অপশনের মধ্যে আছে। তখন তুমি কি করবা? তুমি এইটা পাইছো বহুপদী রাশি, এটা কি তুমি সরাসরি দাগাই দিবা? এটা দাগাই দিলে কিন্তু তুমি কাটা খাবা, তোমার কিন্তু আনসারটা হবে না। যেহেতু এখানে 2টা নাই নাকি আছে এটা তো আমি জানি না, জানি এই জন্য আমার বাকি অপশনগুলো একটু চেক করা জরুরি। এখন দেখো আমি যদি এইটা চেক করি, এটার ক্ষেত্রে আমি দেখতেছি কি চলকের পাওয়ার ঋণাত্মক, এটা বহুপদী রাশি না। এখানে কি চলকের পাওয়ার ভগ্নাংশ, এটা বহুপদী রাশি না। কিন্তু প্রথম যে অপশনটা আছে এখানে চলকের পাওয়ার 2, এখানে চলকের পাওয়ার 1, এটা কিন্তু বহুপদী রাশি। এটা কি রাশি? বহুপদী রাশি। এখন দেখো 1 নম্বর অপশনটাও বহুপদী রাশি, 4 নম্বর অপশনটাও বহুপদী রাশি। তুমি কোনটা দেখাবা যদি পরীক্ষার মধ্যে আসে? তোমাকে কিন্তু অবশ্যই 2টাই বৃত্ত ভরাট করা লাগবে। 4 নম্বরটাও বৃত্ত ভরাট করা লাগবে, 1 নম্বরটাও বৃত্ত ভরাট করা লাগবে, কারণ এখানে বহুপদী রাশি 2টা। যদি একটা থাকতো তখন তুমি একটা বৃত্ত ভরাট করতা। ঠিক আছে, বহুপদী রাশি কি সবার ক্লিয়ার? সো চলো নেক্সট টপিকে চলে যাই, সদৃশ এবং বিসদৃশ। সদৃশ জিনিসটা কি, বিসদৃশ জিনিসটা কি? সদৃশ মানে কি বলতে পারবা কেউ? সদৃশের বাংলা মিনিং যদি আমি বলি, সদৃশের বাংলা মিনিং মানে মিল। সদৃশের বাংলা মিনিং মানে কি? মিল। মানে কোনো কিছুর মধ্যে মিল আছে, কোনো কিছুর মধ্যে কি আছে? মিল আছে। যেরকম আমার হাত 2টা, তোমাদেরও কিন্তু হাত 2টা থাকতে পারে, অনেকের একটা থাকে মাঝে মধ্যে। এখন তোমাদের যেহেতু হাত 2টা, আমারও কিন্তু হাত 2টা, তোমাদের সাথে আমার কি একটা মিল আছে না? যেহেতু তোমার হাত 2টা আমার হাত 2টা, সেহেতু আমি বলতে পারি তোমার হাত 2টা আমার হাত 2টা, এই 2টা মূলত সদৃশ। এই 2টা মূলত কি? সদৃশ। আর বিসদৃশ মানে কি? মিল না। বিসদৃশ মানে কি? মিল না। যেরকম আমাদের একজনের চেহারার সাথে কি আরেকজনের চেহারা মিলে না, এই জন্য আমরা বলতে পারি আমাদের একজনের চেহারা আরেকজনের চেহারা সাপেক্ষে বিসদৃশ। এখন ম্যাথমেটিক্যালি সদৃশ এটা কি, আবার বিসদৃশ এটা কি, এইটা তোমাদের বোঝানোর জন্য সদৃশ এবং বিসদৃশের ক্ষেত্রে কন্ডিশন 2টা। কন্ডিশন কয়টা? 2টা। আমরা কোনটা সদৃশ
এইটা যদি চিনতে পারি তখন কিন্তু আমরা বলতে পারবো যে কোনটা বিসদৃশ। অটোমেটিকলি আসলে বিসদৃশ জিনিসটা কি এটা আইডেন্টিফাই করতে পারবো। এখন সদৃশ জিনিসটা কি? সদৃশ হইতে গেলে তোমাকে দুইটা কন্ডিশন ফিল আপ করা লাগবে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। কি কি? ফার্স্ট অফ অল বর্ণ সেম হতে হবে। ফার্স্ট অফ অল কন্ডিশন কি? বর্ণ সেম হওয়া লাগবে। 2 নম্বর কন্ডিশন কি? পাওয়ার সেম হওয়া লাগবে। কে বলছি আমি? সদৃশ হওয়ার শর্ত দুইটা। সদৃশ হওয়ার শর্ত কয়টা? দুইটা। কি কি? ফার্স্ট অফ অল বর্ণ সেম হওয়া লাগবে। 2 নম্বর কি? পাওয়ার সেম হওয়া লাগবে। যদি বর্ণ এবং পাওয়ার দুইটা একাধারে সেম হয়ে যায় তখন আমরা কি বলতে পারবো? এটাকে সদৃশ। আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমি লিখলাম এখানে 2x³। আরেকটা জিনিস তোমরা অনেকের একটু কনফিউশন থাকতে পারে, কোন একটা বর্ণের ওপর যদি পাওয়ার আকারে 2 থাকে তখন এটাকে বলে স্কয়ার। এটাকে কি বলে? স্কয়ার। কোন একটা বর্ণ এর উপর যদি পাওয়ার 3 থাকে তখন এটাকে বলে কিউব। এটাকে কি বলে? কিউব। আর কোন একটা বর্ণের উপর পাওয়ার যদি 3 বা এর উপরে চলে যায়, যেরকম আমি যদি বলি পাওয়ার 4 আছে, পাওয়ার 5 আছে, তখন তোমরা এটা কিভাবে পড়বা? x⁴, x⁵। যখনই পাওয়ার 4 বা এর বেশি হয়ে যাবে তখন তোমরা কিভাবে পড়বা এটাকে? x⁴, ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটার নাম উচ্চারণ করবা। যেরকম এখানে 4 থাকার কারণে x⁴, 5 থাকার কারণে x⁵। এখানে 2 থাকলে তুমি সরাসরি বলতে পারবা x², 3 থাকলে পড়তে পারবা x³ ঠিক আছে? দেখো আমি এখানে একটা পদ লিখলাম, আবার মাইনাসের 24xy3। দেখো আমি এখানে কি লিখলাম? আসলে এই দুইটা কি সদৃশ নাকি বিসদৃশ বলতে পারবা? ফার্স্ট অফ অল সদৃশ হওয়ার শর্ত কি? বর্ণ সেম এবং পাওয়ার সেম। তুমি চেক করো বর্ণ সেম কিনা। দেখো তো এখানে বর্ণ আছে x, এখানে বর্ণ কি? এখানে বর্ণ কিন্তু x। এখানে বর্ণ x আছে, এখানে বর্ণ x আছে, কিন্তু সাথে কিন্তু y ও আছে। সাথে কি আছে? y। আমি তোমাকে বলছি যে শুধুমাত্র একটা থাকলেই হবে, আর অন্য কোনো কিছু থাকতে পারবো না বলছি? বলি নাই। মানে এখানে কিন্তু y থাকলে সদৃশ হবে না, বর্ণ সেম হওয়া লাগবে। মানে কি? এখানে যতটা বর্ণ এখানে ততটা বর্ণই হওয়া লাগবে। এখানে 5টা থাকলে এখানে 5টাই থাকা লাগবে, এখানে 10টা থাকলে এখানে 10টাই থাকা লাগবে। ঠিক আছে? বর্ণ সেম না, যেহেতু বর্ণ সেম না, প্রথম কন্ডিশন মানে নাই, যেহেতু প্রথম কন্ডিশন মানে নাই, সেহেতু এই দুইটাকে আমি বলতে পারি বিসদৃশ। কি বলতে পারি? বিসদৃশ। ঠিক আছে, আমরা যদি আরো কয়েকটা উদাহরণ দেখি, যেরকম মাইনাসের 2x³ মাইনাসের প্লাসের 4x³ এটা লিখলাম। মাইনাসের 4x³ প্লাসের 4x³ আর মাইনাসের 2x³। এখানে দেখো তো বর্ণ সেম। কি সেম? এখানে বর্ণ আছে x, এখানে বর্ণ x, এখানে পাওয়ার কত? 3, এখানে পাওয়ার 3। বর্ণ সেম, পাওয়ার সেম, সো এটা কি? অবশ্যই সদৃশ। এটা কি? অবশ্যই সদৃশ। এখন অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে এখানে আছে মাইনাসের 2 আর এখানে আছে প্লাসের 4, আমি এটাকে সদৃশ কেন বলতে পারতেছি? কারণ 2 এবং 4, মাইনাসের 2 এবং 4, এগুলোর নাম কি? এগুলোকে কি বলে? সহগ বলে না? আমি কি তোমাকে কোনো জায়গায় বলছি? কোনো জায়গায় কি বলছি যে সহগ সেম হওয়া লাগবে? কোনো জায়গায় কিন্তু আমি বলি নাই যে সহগ সেম হওয়া লাগবে। কি সেম হওয়া লাগবে? বর্ণ সেম হওয়া লাগবে, পাওয়ার সেম হওয়া লাগবে। এখানে তো বর্ণ এবং পাওয়ার দুইটাই সেম আসতেছে, এই জন্য আমি এটাকে সদৃশ বলতে পারবো। সহগ মিলা ম্যান্ডেটরি না, সহগ মিলতেও পারে, নাও মিলতে পারে। মিললে ভালো, না মিললে আরো ভালো। ঠিক আছে? সদৃশ জিনিসটা কি সবাই বুঝতে পারছো? সদৃশ কি, বিসদৃশ কি? যদি সদৃশ এবং বিসদৃশ বুঝো তাহলে বীজগাণিতিক রাশি, আমরা তখন পর্যন্ত যা বেসিক পড়লাম সবগুলো মূলত বীজগাণিতিক রাশির বেসিক। এখন বীজগাণিতিক রাশির তুমি যদি বেসিকগুলো ভালোভাবে জানো
তখন আসলে তুমি বীজগাণিতিক যোগ, বীজগাণিতিক বিয়োগ, বীজগাণিতিক গুণ এগুলো পারবা। ঠিক আছে, আমরা মূলত আজকে বীজগাণিতিক যোগ, বিয়োগ, গুণ এই 3টা টপিক পরে আজকে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, সো চলো বীজগাণিতিক যোগ আমরা শুরু করি। যোগ দেখো, যোগ করার নিয়ম কি? এখানে মূলত তোমার কাছে 2টা টার্ম দেওয়া আছে বা 2টা বিন্যাস দেওয়া আছে। এই যে একটা বিন্যাস আর এই আরেকটা বিন্যাস, এই বিন্যাসগুলোকে আলাদা আলাদা ভাবে কি নামে ডাকে? রাশি। কি নামে ডাকে? রাশি। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। মানে এইটা একটা রাশি, এইটা আরেকটা রাশি। এই যে 2টা রাশি, এই 2টা রাশির মধ্যে মূলত আমাকে কি করার জন্য বলছে? যোগ করার জন্য বলছে। 2টা রাশিকে কি করার জন্য বলছে? যোগ। 2টা রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই থাকুক না কেন, তুমি আগে যে কোনো একটা রাশি লিখবা। প্রথম রাশিটা আগে লিখবা আর কি। কারণ প্রথম রাশিটা আমি যদি আগে লিখি, কি লিখতে পারি এখানে? 2x² - 3y² + 4। প্রথম রাশি লিখলাম। প্রথম রাশি লেখা শেষ। 2 নম্বর রাশি লেখার আগে সাবধান। 2 নম্বর রাশি লেখার আগে কি সাবধান? কি সাবধানতা আমাদের অবলম্বন করা লাগবে? 2 নম্বর রাশি লেখার আগে তুমি সদৃশের নিচে সদৃশ বসাইবা, বিসদৃশ পদের নিচে বিসদৃশ বসাইবা। কি বলছি বুঝো নাই? স্পেসিফিকভাবে আরও ভেঙে বলি। দেখো এখানে যে পদ আছে, এই পদটা কত? 2x²। পদটা কত? 2x²। তুমি এইটার নিচে এইটার সাথে সদৃশ এরকম একটা পদ বসাইবা। এখানে আছে -3y²। তুমি এইটার নিচে এটার সাথে সাদৃশ্যপূর্ণ বা সদৃশ এরকম কোন একটা পদ নিচে বসাইবা। এখানে +4 আছে। +4 মানে কিন্তু একটা সংখ্যা। এইটার সাথে তুমি যদি অন্য কোনো সংখ্যা ওইখানে থাকে, তুমি সংখ্যার নিচে সংখ্যা বসাইবা। ঠিক আছে, সদৃশের নিচে সদৃশ বসাইবা। এখন বলতে পারো ভাইয়া এখানে যদি সদৃশ, সবগুলো পদ তো সদৃশ থাকবো না, যদি বিসদৃশ থাকে তখন কি করবা? তখন কি করবা একটু পরে আমি বলতেছি। দেখো আগে আমরা এটা লিখি। আমরা একটা রাশি লিখলাম। এখন 2x² এর সাথে সদৃশ এমন পদ দ্বিতীয় রাশিতে কোথায় আছে? কোনটা এর সাথে সদৃশ বলতে পারবা কেউ? দেখো তো একটু খেয়াল করে। আমি যদি একটু খেয়াল করি, দেখো এখানে যে -x² আছে, এটা কি 2x² এর সাথে সদৃশ না? কিভাবে সদৃশ? সদৃশের কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে দেখো, বর্ণ এখানে আছে x, এখানে আছে x, বর্ণ সেম। হ্যাঁ বর্ণ সেম। এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 2, পাওয়ার সেম। হ্যাঁ পাওয়ার সেম। যেহেতু বর্ণ সেম এবং পাওয়ার সেম, অবশ্যই এটা সদৃশ। অবশ্যই কি সদৃশ। তাহলে তুমি কি করতে পারবা? এই যে 2x² এর নিচে তুমি -x² লিখতে পারবা। ঠিক আছে, কারণ কি এইটা আর এটা পরস্পর সদৃশ। এখন বলতে পারো যে সদৃশের নিচে যদি আমি বিসদৃশ কোনো একটা সংখ্যা বা বিসদৃশ কোনো একটা পদ বসাই, তাহলে কি আমরা যোগ করতে পারবো না? করতে পারবা, কিন্তু তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন আমরা আসলে কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি না, যতটুকু দরকার বা যেভাবে করলে আমাদের ইজি হয় ওইভাবেই আমরা দেখছি। ঠিক আছে, সো চলো আমরা 2x² এর নিচে কি বসাবো? -x² বসাইলাম। 2x এইটা কি কোনোটার সাথে সদৃশপূর্ণ বা কোনোটার সাথে সদৃশ এরকম কোনো পদ আছে প্রথম পদের মধ্যে, মানে প্রথম রাশির মধ্যে? নাই। যদি কোনো পদ প্রথম রাশির সাথে সদৃশ না থাকে বা সাদৃশ্যপূর্ণ না থাকে, তখন তুমি কি করবা? এইটাকে তুমি আলাদাভাবে লিখে ফেলবা এইখানে 2x। ঠিক আছে, এটা +2x, এই কারণে আমি +2x লিখলাম। -2x থাকলে তুমি -2x লিখতা। ঠিক আছে, এটা কিন্তু সদৃশ না। উপরের যে রাশিটা আছে, রাশির কোনো পদের সাথে এটা সদৃশ না। যেহেতু সদৃশ না, সেহেতু তুমি বিসদৃশগুলোকে আলাদা সাইডে আকারে রেখে ফেলবা। বিসদৃশের সাথে আমার কোনো কাজ নাই, লেনাদেনা নাই, যা আছে তাই থাকবো, শেষ। এরপর 4y², এইটা কি নিচের কোনো, মানে প্রথম যে রাশিটা আছে এই রাশির সাথে কোনোটার মধ্যে কি, কোনোটার সাথে কি সাদৃশ্যপূর্ণ? একটু খেয়াল করে দেখো তো। অবশ্যই সাদৃশ্যপূর্ণ। কার সাথে? এই যে এখানে -3y² আছে, এটা কি? এইটা আর এটা পরস্পর কি সদৃশ না? কিভাবে দেখো তো। এটার বর্ণ y, এটার বর্ণ y, বর্ণ মিলছে? হ্যাঁ মিলছে। এটার পাওয়ার 2, এটার পাওয়ার 2, পাওয়ার মিলছে? হ্যাঁ মিলছে। বর্ণ এবং পাওয়ার মিললে তাদেরকে আমি পরস্পর কি বলতে পারি? সদৃশ। যেহেতু বর্ণ এবং পাওয়ার মিলে গেছে, সেহেতু আমি কি বলতে পারি? এটা পরস্পর সদৃশ। ঠিক আছে, সো -3y² এর নিচে তুমি কি লিখবা? +4y²। ঠিক আছে, এরপর তুমি যোগ করবা।
এতটুকু সবাই বুঝতে পারছো কিনা বলো, কমেন্টে জানাও এতটুকু সবাই বুঝতে পারছো কিনা। দেখো এখন দেখো তো এখানে এখানে আছে প্লাসের দুইটা, প্লাসের কয়টা আছে এক্স স্কোয়ার দুইটা, মাইনাসের কয়টা আছে একটা। এখন যোগ বিয়োগ তো সবাই পারো, প্লাসের যদি দুইটা থাকে মাইনাসের যদি একটা থাকে, প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? প্লাসের বেশি। ভাইয়া প্লাসের কত বেশি? এক বেশি। প্লাসের কত বেশি? এক। যেহেতু প্লাসের এক বেশি তুমি কি লিখবে এখানে প্লাস 1 এক্স স্কোয়ার, ঠিক আছে। কিন্তু সামনে আসলে সব ক্ষেত্রে 1 গুণাকারে মনে মনে থাকে, এই জন্য আসলে আমরা এখানে 1 লিখি না। এখন তুমি যদি চাও যে এখানে 1 আমি লিখবো, লিখতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে। সিমিলারভাবে এইটা একটু খেয়াল করো, এখানে আছে মাইনাসের 3y স্কোয়ার আর এখানে আছে কি প্লাসের 4y স্কোয়ার। নিচে আছে প্লাসের 4টা, নিচে প্লাসের কয়টা? 4টা। আর উপরে কয়টা? 3টা। উপরে কয়টা? 3টা। নিচে আছে 4টা, উপরে 3টা। নিচেরটা পজিটিভ, উপরেরটা কি নেগেটিভ। তাহলে প্লাসের আছে 4টা, মাইনাসের আছে 3টা। প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? ভাইয়া প্লাসের বেশি। কারণ প্লাসের কত বেশি? এখানে আছে 4, এখানে আছে মাইনাসের 3, তাহলে প্লাসের 1 বেশি না? এখানে আছে প্লাসের 4 আর এখানে কি মাইনাসের 3, বেশি কত? 1। তুমি 4 থেকে 3 মাইনাস করো, 1 আসে না? প্লাসের 1 বেশি। সো তুমি এখানে কি লিখবা? প্লাসের 1y স্কোয়ার। এখানে তুমি 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা, ঠিক আছে। এখন তুমি যখন এখানে আসবা দেখো তো 4 এর নিচে কোনো কিছু কি এখানে আছে? 4 এর নিচে কোনো কিছু আছে? 4 এর নিচে কিন্তু এখানে কোনো কিছু নাই। 4 এর নিচে কোনো কিছু না থাকলে যেভাবে আছে তুমি এভাবে লিখে দিবা, শেষ, আর কিছু না, ঠিক আছে। এখানে 2x, 2x এর নিচে বা উপরে কোনো কিছু আছে? নাই। যদি কোনো কিছু না থাকে যা আছে তুমি তা লিখে দিবা। বিসদৃশ হইলে আমাদের জন্য আরো ইজি, যেইটা আছে তুমি জাস্ট ওইটা লিখে দিলেই ম্যাথ কমপ্লিট, ঠিক আছে। যোগ পারবা কিনা সবাই কমেন্টে একটু জানাও, সবাই যোগ পারবা কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। পারবা কিনা যোগ বলো সবাই। এরপরের টপিকটা বিয়োগ। এরপরের টপিকটা কি? বিয়োগ। দেখো বিয়োগ টপিকটা কীভাবে শিখবা? বিয়োগ আর যোগের মধ্যে আসলে স্পেসিফিকভাবে কোনো পার্থক্য নাই বললেই চলে, ঠিক আছে। আমরা বিয়োগ শেখার আগে যোগ যেভাবে আমরা করছি, বিয়োগ আসলে আমরা এভাবেই করব। বিয়োগ কীভাবে করব? যেভাবে আমরা যোগ শিখলাম ওইভাবেই আমরা বিয়োগ করব। সদৃশের নিচে তুমি সদৃশগুলোকে বসাবা, বিসদৃশের নিচে বিসদৃশগুলোকে বসাবা সাইডে, ঠিক আছে। দেন তুমি বিয়োগ করার ক্ষেত্রে কোন নিয়মটা ফলো করবা ওইটাকে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। দেখো বিয়োগের ক্ষেত্রে বিয়োগ কিন্তু আসলে তোমাকে বলবো যে এইটা থেকে এইটা বিয়োগ করো, অথবা এইটা থেকে এইটা বিয়োগ করো। তোমাকে যেই রাশি থেকে অন্য একটা রাশি বিয়োগ করার জন্য বলবে, প্রথম রাশিটা তুমি সবসময় আগে লিখবা। প্রথম রাশি কত? 3a প্লাস 4b, ঠিক আছে। 2 নম্বর রাশি লেখার ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি? সাবধান, সদৃশের নিচে তুমি সদৃশ বসাবা, বিসদৃশের নিচে বিসদৃশ বসাবা। আমি সাপোজ এখানে প্লাস সি দিয়ে দিলাম একটা এক্সট্রা, ঠিক আছে, থাকুক। এখন দেখো এখানকার যে 2a, এটা কি এটার কোনোটার সাথে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই সাদৃশ্যপূর্ণ। কার সাথে? এই যে আমি 3a লিখলাম, এখানে দেখো বর্ণ সেম। আমরা যদি একটু খেয়াল করি, এখানে বর্ণ সেম এ, এখানে বর্ণ সেম এ, এখানে এ এর পাওয়ার কত? 1, এখানে এ এর পাওয়ার কত? 1। বর্ণ সেম, পাওয়ার সেম, অবশ্যই সদৃশ। বর্ণ এবং পাওয়ার সেম থাকলে তুমি চোখ বন্ধ করে 3a এর নিচে 2a বসাই দিবা, ঠিক আছে। সিমিলারভাবে 3b, এটা কি এটার সাথে সদৃশ না? এটা কিন্তু এটার সাথে অবশ্যই সদৃশ। যেহেতু সদৃশ তুমি এটা নিচে কি বসাইবা? মাইনাসের 3b। কিন্তু এখানে যে প্লাসের c আছে, এটা কি কোনোটার সাথে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ না। যেহেতু c কোনোটার সাথে সাদৃশ্যপূর্ণ না, তুমি যা আছে যেহেতু বিসদৃশ এটা সাইডে লিখে দিবা। সাইডে কি করবা? লিখে দিবা, ঠিক আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বিয়োগের ক্ষেত্রে, তুমি যদি উপরে নিচে বিয়োগ করো, কি বলছি আমি? উপরে নিচে বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন চেঞ্জ হয়। আমি আবার বলতেছি, উপরের রাশি থেকে নিচের রাশি তুমি যদি বিয়োগ করো,
তখন অবশ্যই নিচের রাশির চিহ্ন চেঞ্জ হবে। মানে এখানে 2a, 2 এর সামনে মনে মনে কোন চিহ্ন আছে? 2a এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে। তাহলে এটা তুমি মনে মনে কি চিহ্ন হিসাবে চিন্তা করবা? মাইনাস চিহ্ন। তার কারণ আমি তোমাকে কি বলছি, বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির চিহ্ন চেঞ্জ হয়। সিমিলার ভাবে এখানে আছে মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যাব? প্লাস। চেঞ্জ হয় মানে কি? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা আর কি। সিমিলার ভাবে এখানে আছে প্লাস, প্লাস থাকলে এখানে কি হয়ে যাব? মাইনাস। এখন তুমি যোগ করো, চিহ্ন চেঞ্জ করার পর তুমি জাস্ট যোগ বিয়োগ করবা। দেখো যোগ তুমি কিভাবে করবা? এখানে আছে প্লাসের 3টা, প্লাসের 3টা, নিচে কয়টা আছে? প্লাসের 2টা, প্লাসের 2টা দিয়ে ম্যাথ করলে কিন্তু কাটা। কারণ কি আমি তোমাকে কি বলছি, বিয়োগের ক্ষেত্রে নিচে রাশির চিহ্ন চেঞ্জ হয়। চেঞ্জ হয় মানে কি, যেটা চেঞ্জ হয়ে গেছে ওই চেঞ্জ নিয়ে তুমি কাজ করবা, আগেরটা নিয়ে কাজ করলে কিন্তু হবে না। তো এখানে আছে প্লাসের 3 আর এখানে মাইনাসের 2 আছে। কি আছে এখানে? মাইনাসের 2। প্লাসের আছে 3টা, মাইনাসের আছে 2টা। প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি। প্লাসের কত বেশি? 1 বেশি। তুমি এখানে 1a লিখো অথবা শুধু a লিখো, দুইটাই কিন্তু সঠিক। এখন দেখো উপরে আছে প্লাসের 4টা, নিচে প্লাসের কয়টা? 3টা না? কারণ কি চিহ্ন চেঞ্জ করে ফেলছো, কিন্তু চিহ্ন চেঞ্জ করে ফেললে কিন্তু ওইভাবে তোমার বোঝা লাগবে। উপরে আছে প্লাসের 4টা আর নিচে কি প্লাসের 3টা। প্লাসের 4টা আর প্লাসের 3টা হলে কি তুমি কম্বিনেশন করবা? প্লাসের 3টা আর প্লাসের 4টা। তোমার কাছে 4টা চকলেট ছিল, আমি তোমাকে আরো 3টা চকলেট ডোনেট করলাম, দিয়ে দিলাম। তোমার কাছে চকলেটের সংখ্যা কয়টা? 7টা না? তাহলে তুমি এখানে কি লিখবা? 7 লিখবা। যদি এখানে এরকম থাকতো 4a 4b আর মাইনাসের 3b, মানে কি তোমার কাছে চকলেট ছিল 3টা, মাইনাস মানে আমি তোমার কাছ থেকে নিয়ে নিছি 3টা, নিয়ে নিছি 3টা, 4টা ছিল নিয়ে নিছি 3টা, তোমার কাছে আর কয়টা থাকবে? একটা। যোগ বিয়োগের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এখানে আছে প্লাসের 4 প্লাসের 3, আলটিমেটলি ক্যালকুলেশন করলে 7b। ঠিক আছে। এখন সি এর উপরে কি কোনো কিছু আছে? নাই। যেহেতু নাই, যেমন আছে এমনই লিখবে। এখানে কিন্তু অবশ্যই মাইনাসটা বসাইবা, কারণ চেঞ্জ করার পর তুমি যা পাইবা তা নিয়ে কাজ করবা। সবাই আশা করি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিও আমাকে। সবাই কি বুঝতে পারছো? দেখো বিয়োগ এ রিলেটেড যেটা আছে এটা তোমরা SW করবা, সেম প্রসেস। যদি না পারো কমেন্টে জানাইও অথবা গ্রুপে আপলোড দিও, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সিমিলারভাবে সেম প্রসেস। বিয়োগ করার জন্য বলছে একটা থেকে আরেকটা বিয়োগ করবা। গুণ, গুণের ক্ষেত্রে আসলে সদৃশ বিসদৃশ নাই কোনো কিছু। গুণের ক্ষেত্রে কি সদৃশ আর বিসদৃশ বলতে কোনো কিছু নাই। সদৃশের সাথে তুমি সদৃশ গুণ করবা, বিসদৃশের সাথেও সদৃশ গুণ করবা, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে। গুণের ক্ষেত্রে সদৃশ বিসদৃশ কোনো ম্যাটার করে না। এখন গুণের ক্ষেত্রে তুমি গুণ কীভাবে করবা? আমরা যোগ বিয়োগ যেভাবে করছি ওইভাবেই করবো। জাস্ট উপরে একটা রাশি লিখবো, নিচে আরেকটা রাশি লিখবো, লেখার পর গুণ করা শুরু করে দেবো। ঠিক আছে। সো চলো আমরা আজকে গুণ করে মূলত আজকের ক্লাসটা স্টপ করে দিব। আচ্ছা, আগে আমি নর্মাল একটা গুণ দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি লিখলাম a প্লাস বি a মাইনাস বি। এই দুইটা রাশির গুণ করার জন্য আমাকে বলছে, কি করার জন্য বলছে? আমাকে এই দুইটা রাশির গুণফল বের করার জন্য বলছে। এখন দুইটা রাশির গুণফল বের করার জন্য বললাম তোমাকে কি বলছি? প্রথম যেভাবে যেই দুইটা রাশি দেওয়া আছে তুমি সরাসরি দুইটা রাশি লিখবা। এখানে তুমি সদৃশের নিচে সদৃশ বসাইবা নাকি বিসদৃশের নিচে বিসদৃশ বসাইবা এটা ম্যাটার না, তোমার যেটা ইচ্ছা তুমি এটাই লিখবা। ঠিক আছে। আমি a প্লাস বি লিখলাম, a মাইনাস বি আছে, আমি সরাসরি a মাইনাস বি লিখে ফেললাম। যদি এখানে সি থাকতো সি লিখতাম, আমার সমস্যা নেই কোনো। ঠিক আছে। আমি সি দিয়ে পরে দেখাচ্ছি। তোমাকে কি করার জন্য বলছে? গুণ। আমরা আগে পাটিগণিতের গুণের যে কনসেপ্টটা ছিল ওইটার মধ্যে একটু ফেরত যাই। ক্লাস 3-4 পরে আসছো এগুলো। দেখো যদি আমাকে বলতো যে 37-এর সাথে 8 গুণ করো, আচ্ছা 18 গুণ করো। 37-এর সাথে আমাকে কত গুণ করার জন্য বলছে? 18। আমরা কি করতাম সবার কি মনে আছে? দেখো তো, প্রথমে আমরা ডান দিক থেকে গুণ করা শুরু করতাম। কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিকের প্রথম সংখ্যা কত? 8। তুমি 8 নিয়ে প্রথমে 7-এর সাথে গুণ করতা, দেন 8 নিয়ে 3-এর সাথে গুণ করতা, ঠিক না? এরপরে একটা ঘর যেহেতু সেম, একটা ঘর সেম হওয়ার কারণে এর নিচের যে মানে নিচের ঘর শুরু হওয়ার আগে তুমি একটা 0 দিতা। 0 দেওয়ার পর সিমিলারভাবে এই যে 1 নিয়ে তুমি আগে 7-এর সাথে গুণ করতা, দেন 1 নিয়ে 3-এর সাথে গুণ করতা।
গুণ করার পর তুমি কি করতা? যোগ করতা না? গুণ করার পর কি করতা? যোগ করতা। মনে আছে নাকি মনে নাই? মনে আছে কিনা সবাই জানো? আশা করি সবার মনে আছে। এখন দেখো, পাটিগণিতের গুণ আর বীজগণিতের গুণের মধ্যে একটা পার্থক্য শুধু। কি পার্থক্য? পাটিগণিতের ক্ষেত্রে আমরা গুণফল বের করা শুরু করতাম ডান দিক থেকে, আর বীজগণিতের ক্ষেত্রে গুণফলটা আমরা বের করা শুরু করি বাম দিক থেকে। কোথা থেকে? বাম দিক থেকে। যেরকম কি এখানে যে এ আছে, এ কি বাম দিকে আছে না? তুমি প্রথমে এ নিয়ে এর সাথে গুণ করবা, এরপর এ নিয়ে বি এর সাথে গুণ করবা, এরপর এখানে কি আছে? মাইনাসের বি। মাইনাসের বি নিয়ে তুমি এর সাথে গুণ করবা, মাইনাসের বি নিয়ে বি এর সাথে গুণ করবা। আশা করি বুঝতে পারছো সবাই আমি কি বলছি? ঠিক আছে। এখন গুণ করার ক্ষেত্রে আসলে আমাদের প্লাস মাইনাসের একটা সূত্র আছে, ক্লাস 6-7 আমরা পড়ে এসেছি। এটা প্লাস মাইনাসের সূত্রটা একটু মনে রাখা লাগবে। কি? প্লাস এবং প্লাস তুমি গুণ করলে অবশ্যই প্লাস পাবা। প্লাস এবং প্লাস গুণ করলে তুমি কি পাবা? প্লাস পাবা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? সবাই জানো প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস পাবা, প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস পাবা, প্লাস মাইনাস গুণ করলে তুমি কি পাবা? মাইনাস। মাইনাস এবং প্লাস এই দুইটা গুণ করলে তুমি কি পাবা? মাইনাস। মাইনাস এবং মাইনাস এই দুইটা গুণ করলে তুমি প্লাস পাবা। মাইনাস এবং মাইনাস গুণ করলে তুমি কি পাবা? প্লাস। আলটিমেটলি এখানে কি কোনো একটা মানে সিমিলারিটি তোমরা দেখতে পাইতেছো? দেখো তো, আমি যদি স্পেসিফিকভাবে কিছু বলি, কি ঘটনা ঘটলো এখানে দেখো তো। সমজাতীয় যদি চিহ্ন থাকে, চিহ্নটা যদি সমজাতীয় হয়, মানে এখানেও প্লাস এখানেও প্লাস, সমজাতীয় চিহ্নের গুণফল যেটা আছে এটা সবসময় প্লাস। সহজ কথা বলতে সমজাতীয় চিহ্নগুলোর গুণফল প্লাস। সমজাতীয় এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুইটা গুণফলে তুমি কি পাইবা? অবশ্যই প্লাস পাবা। আর যদি বিপরীত জাতি হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস পাইবা। আর যদি মাইনাস আর প্লাস গুণ করো তাহলে তুমি কি পাইবা? মাইনাস। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো? সমজাতীয় চিহ্নের গুণফল ধনাত্মক আর বিপরীত জাতীয় চিহ্নের গুণফল কি? ঋণাত্মক। এটা আসলে ক্লাস 6-7 বেসিক পড়া, এই জন্য বিস্তারিত এটা আমি বলছি না। দেখো এখন গুণ করার আগে সবসময় আমাদের চিহ্নের ঝামেলাটা নিয়ে একটু ঝামেলা হয়, যে চিহ্ন আসলে কি বসাবো, প্লাস নাকি মাইনাস। এটা তোমার এই যে সূত্রটা আমি লিখে দিলাম প্লাস মাইনাসের, ওইটা তোমার মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখে দিই, লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। আমি সূত্রটা আগে লিখে দিলাম, এরপর আমরা সলভ করা শুরু করি। দেখো প্রথম কাজ কি, তুমি এ নিয়ে এখানকার এর সাথে আগে গুণ করবা, দেন এখানকার বি এর সাথে গুণ করবা। কি বলছি আমি? তুমি এ নিয়ে আগে এখানকার এর সাথে গুণ করবা, এরপর এখানকার বি এর সাথে গুণ করবা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। প্রথমে আমি তোমাকে কি বলছি, এখানকার এ গিয়ে এর সাথে গুণ, দেন এ গিয়ে বি এর সাথে গুণ, এরপরে মাইনাসের বি নিয়ে তুমি এর সাথে গুণ করবা, মাইনাসের বি নিয়ে বি এর সাথে গুণ করবা। গুণ করার পর কিন্তু তুমি এগুলো পাশাপাশি নিচে উপরে নিচে লিখবা। লেখার পর কিন্তু গুণের ক্ষেত্রে আমরা জানি একটু আগে জাস্ট পাটিগণিতের গুণের যে নিয়মটা ওটা দেখে আসছি। গুণের ক্ষেত্রে আমাদের কি করা লাগে? গুণ করার পর যোগ করা লাগে। গুণ করার পর কি করা লাগে? যোগ। তাহলে অবশ্যই আমাদের কি করা লাগবে? গুণ করার পর যোগ করা লাগবে। সো চলো গুণ বের করি। এ এবং এ গুণ দিলে কি হবে দেখো তো, এ এবং এ এই দুইটা গুণ দিলে তুমি সবসময় মনে রাখবা এ স্কোয়ার হবে। গুণ দিলে আসলে পাওয়ার বাড়ে। গুণ দিলে আসলে কি করে? সমজাতীয় বর্ণ থাকলে গুণ দিলে পাওয়ার বাড়ে, আর সমজাতীয় না হলে পাশাপাশি জাস্ট গুণাকারে বসে যায় আর কি। যেরকম আমি যদি এর সাথে বি গুণ দিতাম, এই দুইটা বর্ণ কি সেম? সেম না। যদি বর্ণ সেম না হয় তুমি সরাসরি এ এবং বি গুণ দিলে এ বি সরাসরি এরকমভাবে লিখে ফেলবা। আর যদি সমজাতীয় হতো, যেরকম আমি যদি বলি যে এ স্কোয়ারের সাথে তুমি এ গুণ দিতেছ, এখানে পাওয়ার কত? 2, এখানে পাওয়ার 1। তুমি যদি সমজাতীয় সংখ্যা গুণ করো তখন দুইটার পরিবর্তে তুমি একটা এ লিখবা, আর পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে আর কি। 2 আর 1 যোগ দিলে কত? 3, এরকম হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা গুণ করি। এখন তুমি যদি
তুমি যদি এ কে এর সাথে গুণ করো, এ এবং এ গুণ দিলে কি এ স্কোয়ার, তোমাকে বলছি। আবার আমি তোমাকে কি বলছি, গুণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই চিহ্নটা মাথায় রাখা লাগবে। এর সামনে চিহ্ন কিন্তু পজিটিভ, এর সাথে চিহ্ন কি পজিটিভ। পজিটিভ আর পজিটিভ গুণ দিলে তোমার এখানে অবশ্যই লিখতে হবে কি পজিটিভ, লিখে দিছি এখানে। সিমিলার ভাবে এ এবং বি গুণ দিলে কি এ বি, কারণ দুইটা কি সিমিলার, দুইটা কি সিমিলার না, দুইটা কিন্তু সিমিলার না। যেহেতু সিমিলার না, এ এবং বি গুণ দিলে তুমি কি পাইবা এ বি পাইবা। কিন্তু আমি তোমাকে কি বলছি, চিহ্নটা চিন্তা করাটা একটু জরুরি। চিহ্নের ক্ষেত্রে তোমাকে আমি কি বলছি, কি করবা, এখানে চিহ্ন আছে কি পজিটিভ, এখানে চিহ্ন আছে কি পজিটিভ। যদি পজিটিভ পজিটিভ চিহ্ন থাকে তখন তোমাকে আমি কি বলছি, পজিটিভ আর পজিটিভ গুণ দিলে কি হয়, নেগেটিভ নাকি পজিটিভ, অবশ্যই পজিটিভ, তুমি এখানে পজিটিভ লিখবা। ঠিক আছে। আবার এ নিয়ে উপরে সবগুলোর সাথে আমি গুণ কিন্তু আমি করে ফেলছি। এখন আমার কাজ কি, মাইনাসের বি নিয়ে বাকি সবগুলোর সাথে গুণ করো। মাইনাসের বি নিয়ে তুমি যদি এর সাথে গুণ করো, মাইনাসের বি নিয়ে এর সাথে তুমি যদি গুণ করো তখন কি আসবে, মাইনাসের বি আর এ গুণ দিলে কি আসবে এ বি, গুণ দিলে কি এ বি। বাট আমি তোমাকে কি বলছি, এখানে তো আসলে গুণ করার পর আমাদের কি করা লাগে, যোগ করা লাগে না। কারণ যোগের ক্ষেত্রে নিয়ম যে কি ছিল ভাইয়া, যোগের ক্ষেত্রে নিয়ম ছিল সদৃশের নিচে সদৃশ বসানো, বিসদৃশের নিচে বিসদৃশ আলাদাভাবে বসানো। ঠিক আছে। এখন দেখো তো, গুণ করার পর তুমি এবি পাচ্ছ না, গুণ করার পর তুমি যেহেতু এবি পাইতেছ, এবিকে তুমি কোথায় বসাইবা, এ স্কোয়ারের নিচে বসাইবা, কারণ এবি কে স্কোয়ারের সাথে সদৃশ না, এবি কিন্তু এবি এর সাথে সদৃশ। তোমাকে অবশ্যই এবিকে এবি এর নিচে বসাইতে হবে। বসাইলা, কিন্তু আমার কাজ কি শেষ না। আমি তোমাকে কি বলছি, চিহ্ন ম্যান্ডেটরি। এখানে আছে মাইনাস আর এখানে কি আছে প্লাস। প্লাস আর মাইনাস গুণ দিলে কি হয়, প্লাস আর মাইনাস গুণ দিলে কি হয় মাইনাস দিবা। এরপর মাইনাসের বি এবং প্লাসের বি গুণ দিলে কি, বি আর বি গুণ দিলে তোমাকে আমি কি বলছি, বি স্কোয়ার হয়ে যাবে। সামনে মাইনাস কোন কারণে, কারণ এখানকার মাইনাস আর এখানকার প্লাস গুণ দিলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন। ঠিক আছে, বসাইলাম। বসানোর পর আমি তোমাকে কি বলছি ভাইয়া, যোগ করা লাগবে, যোগ করবা। যোগ তুমি কিভাবে করবা, এস করে নিচে কোনো কিছু আছে নাই, যা আছে তুমি তাই লিখবা। এখানে আছে প্লাসের এবি, এখানে আছে মাইনাসের এবি, প্লাসের একটা মাইনাসের একটা। তোমার কাছে 1 টাকা ছিল, তুমি আমাকে 1 টাকা দিয়ে দিছো, তোমার কাছে আর কোন টাকা থাকবে না। তোমার কাছে 1 টাকা ছিল মানে তোমার কাছে পজিটিভ 1 ছিল, তুমি আমাকে 1 টাকা দিয়ে দিছো মানে কি তোমার কাছ থেকে 1 কমে যাবে না। 1 যদি কমে যায় তখন কি হয়ে যাবে, 0। সিমিলার ভাবে এখানে আছে প্লাসের এবি, এখানে আছে মাইনাসের এবি, প্লাসের এবি আর মাইনাসের এবি ক্যালকুলেশন করলে তুমি কিন্তু 0 পাইবা। এখানে কি পাবা, 0। আর এখানে যেরকম মাইনাসের বি স্কোয়ার আছে, বি স্কোয়ার যেমন আছে এমনই রাখবা। আলটিমেটলি এই যে দুইটা রাশি, এই দুইটা রাশির গুণফল কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো, সবাইকে বুঝতে পারছো কিনা আমাকে জানাও, বুঝতে পারছো সবাই। আমাদের লাস্ট ম্যাথ, জাস্ট আর একটা ম্যাথ দেখবো, এটা দেখার পরেই আজকে ছুটি। ঠিক আছে, আর যতটুকু বেসিক দরকার আমরা মূলত মেইন প্রোগ্রামের ক্লাসের মধ্যে ধীরে ধীরে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাকে আমি কি বলছি, গুণ করার ক্ষেত্রে তুমি প্রথম রাশি যেমন আছে এমন লিখবা। লিখো, আমি যদি প্রথম রাশি যেমন আছে এমন লিখি, এক্স কিউব প্লাস 2xy, সরি লিখলাম। প্রথম রাশি কিন্তু আমার লেখা কমপ্লিট। এরপর আমি তোমাকে কি বলছি, দ্বিতীয় রাশি লিখবা। কি লিখবা, দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি তোমার আসলে চিন্তা করা লাগবে কোনটা সদৃশ নাকি কোনটা বিসদৃশ, চিন্তা করার কিন্তু কোনো দরকার নাই, যা আছে তুমি সরাসরি লিখে ফেলবা। এখানে কি লিখবা, ax² প্লাস 5y। ঠিক আছে, গুণ করো। গুণ করলে তুমি কি পাবা দেখো তো। আমি তোমাকে কি বলছি, বাম পাশ থেকে তুমি গুণ করা শুরু করবা। প্রথম এইটা গিয়ে এটার সাথে গুণ হবে, এইটা গিয়ে এটার সাথে গুণ হবে। সিমিলার ভাবে এটার কাজ শেষ হলে তুমি এইটা নিয়ে গুণ করা শুরু করবা, এইটা গিয়ে এটার সাথে গুণ, এইটা গিয়ে এটার সাথে গুণ। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো, গুণ কিভাবে করবা এটা তো আমি একটু আগে জাস্ট বলে দিচ্ছি। এই পদ নিয়ে তুমি এটার সাথে গুণ করবা, আর এই পদ নিয়ে তুমি আগে এটার সাথে গুণ করবা, দেন এটার সাথে গুণ করবা। ঠিক আছে, গুণ করার পর নিচে বসাইবা। এখন দেখো, আমরা যদি গুণ করি, আমরা যদি এইটার সাথে এইটা গুণ করি, বর্ণ সেম নাকি সেম না, সেম। এখানে কিন্তু বর্ণ এক্স আর এখানে বর্ণ কি এক্স কিউব, এক্স স্কোয়ার এবং এক্স কিউব দুটো তুমি যদি গুণ করো, আমি তোমাকে কি বলছি,
দুইটার পরিবর্তে তুমি একটা লিখবা, আর গুণের বেলায় পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 3 এবং 2 যোগ দিলে কত, 5। এখানে আবার কেউ পুদ্দারি কইরা একশোর উপর 2 আছে, আবার একশোর উপর 3 আছে, 3 দুগুণে কত, 6। তুমি এখানে 6 লিখে ফেলে কিন্তু ম্যাথ ভুল হবে। এখন আমার কি গুণফলটা হয়ে গেছে, হয় নাই কিন্তু। আমি কি এ যে টার্মটা আছে এটাকে আমি লিখি নাই কেন, কারণ এ তো সদৃশ না, এ সদৃশ, দুইটা কি সেম বর্ণ, সেম বর্ণ না। আমি তোমাকে কি বলছিলাম, সেম বর্ণ না থাকলে যেভাবে আছে তুমি জাস্ট এইভাবে বসায় দিবা। এখনো কি আমারটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট কিন্তু হয় নাই, কারণ কি আমি চিহ্ন হিসাব করি নাই। যদি আমি চিহ্ন হিসাব করি, এখানকার চিহ্ন কোনো কিছু নাই মানে মনে মনে পজিটিভ, এখানকার চিহ্ন কোনো কিছু নাই মানে কি মনে মনে পজিটিভ। এখন পজিটিভ দুইটা সংখ্যা গুণ দিলে কি আসে বলো তো, পজিটিভ দুইটা সংখ্যা গুণ দিলে কি আসে, অবশ্যই পজিটিভ। এই জন্য তুমি এখানে কি লিখবা, পজিটিভ এত, ঠিক আছে। আবার তুমি এইটা নিয়ে কার সাথে গুণ করবা, এইটার সাথে। যদি গুণ করো কি আসবে, তুমি আগে চিহ্নটা বসিয়ে দিলে সবচেয়ে ভালো। এখানে পজিটিভ চিহ্ন আছে, এখানে পজিটিভ চিহ্ন আছে, পজিটিভে পজিটিভে পজিটিভ, পজিটিভে পজিটিভে কি পজিটিভ। 2 এবং a গুণ দিলে কি 2a, সরাসরি লিখে ফেললাম। এখানে আছে x স্কয়ার আর এখানে কি আছে x স্কয়ার এবং x, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 2, পাওয়ার কি হবে, যোগ হবে। x এর x লিখলাম, 2 আর 1 যোগ দিলে কত 3, আর সাথে এক্সট্রা y আছে না, y থাকার কারণে তুমি এখানে কি লিখবা y, ঠিক আছে। প্রথম রাশির গুণফল আমাদের কমপ্লিট। এখন দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদের নিয়ে তুমি গুণ করবা, দ্বিতীয় পদ নিয়ে তুমি গুণ করো। 5y যদি x কিউবের সাথে গুণ করো, এটার সাথে এটার কোনো সাদৃশ্যতাপূর্ণ কোনো কিছু আছে, বর্ণ সেম, বর্ণ সেম না। বর্ণ যদি সেম না থাকে আমি তোমাকে কি বলছি, জাস্ট ডিরেক্ট গুণ করে ফেলবা। জাস্ট কি করবা, ডিরেক্ট গুণ করবা। যদি ডিরেক্ট গুণ করো 5y আর x কিউব গুণ দিলে কি হবে, 5x কিউব y, আর গুণের ক্ষেত্রে তুমি সংখ্যাটা আগে লিখবে আর কি, ঠিক আছে। এখন দেখো তো 5x কিউব y, এইটা কি এটার সাথে কোনো সাদৃশ্যপূর্ণ আছে, সাদৃশ্যপূর্ণ কিন্তু নাই। সাদৃশ্যপূর্ণ না থাকলে তোমাকে কি বলছি, আলাদাভাবে নিচে লিখবা, আলাদাভাবে নিচে লিখো, প্লাস 5x কিউব y, যা আছে তা লিখলাম। এরপর কি, এই যে 5y এইটা নিয়ে তুমি 2xy এটার সাথে গুণ করবা। 5 আর 2 গুণ দিলে কত, 5 দুগুণে 10। x যেমন আছে এমন থাকবে, y আর y যেহেতু সেম, দুইটা সেম থাকলে পাওয়ার কি হয়, শুধু যোগ হয় না। এখানে x আর y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, দুইটা যোগ করলে কি y এর পাওয়ার 2। কিন্তু এটাকে উপর এটার কোনো সাথে সদৃশ আছে, সদৃশ নাই। যেহেতু সদৃশ নাই, তুমি জাস্ট কি করবা, ডান পাশে লিখবা প্লাসের 10xy স্কয়ার। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো, সবাইকে বুঝতে পারছো? এখন তুমি কি করবা, জাস্ট যোগ করে দিবা, যোগ করলেই আমাদের গুণ কমপ্লিট। এখন দেখো এখানে কোনো সদৃশ বিসদৃশ আছে, যেহেতু এখানে সদৃশ বিসদৃশ নাই, তুমি জাস্ট বসাই দিবা। এখানে আসলে যোগ বিয়োগের কোনো কাহিনী নাই। প্লাস 2x কিউব y প্লাস 5x কিউব y প্লাস 10xy স্কোয়ার, ঠিক আছে। এটাই মূলত কি আমাদের গুণফল। এখন মূলত মানে বেসিকের জন্য যোগ বিয়োগ গুণ এই তিনটা জানলেই চলে, ভাগ আসলে ম্যান্ডেটরি না জানা। ভাগ শিখতে গেলে তোমাদের আসলে অনেক ঝামেলা হয়েছে, অনেক কঠিন তো হালকা একটু, এই জন্য আসলে আমরা ভাগ শিখবো না। যতটুকু দরকার গুণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আর কি। আর গুণ দিয়ে তুমি গুণ পারলে আসলে ভাগের কাজ লাগে না, ঠিক আছে। তো আজকের ক্লাসটি আসলে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আরও বিস্তারিত ক্লাস নিয়ে আর কি, বিস্তারিত বেসিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করি ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।